2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনা, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা সম্পর্কে বলা হচ্ছে যে এমন একটি দিন ছিল যা মুসলমানদের জীবনে এক স্থায়ী পরিবর্তন এনে দেয়। স্থায়ী পরিবর্তন বলতে এটা বোঝানো হয়েছিল মুসলমান জাতি ধ্বংসের জাতি, মানে মৃত্যুর জাতি। একদিকে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, আর অন্যদিকে ছিল ওসামা বিন লাদেন। বিশ্বের সবচেয়ে কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসাবে ধরা হয়েছিল। এটি প্রথমবারের মতো ঘটেনি যে কেউ আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের চেষ্টা করেছিল, কারণ টুইন টাওয়ার তখন বিশ্বের সবচেয়ে উঁচু ও বিখ্যাত ভবনগুলোর একটি ছিল। এই ভবন এত জনপ্রিয় ছিল যে প্রায় 500টি হলিউড সিনেমায় এই ভবনটিকে দেখানো হয়েছিল। ফলে কেউ যদি এই ভবন ধ্বংস করতে চায় তবে সে নিশ্চিতভাবে জানত যে এটি বিশ্বের সবচেয়ে আলোচিত সংবাদ হবে। যেমন আজ যদি কেউ বুর্জ খলিফা ধ্বংস করার চিন্তা করে থাকে তাহলে সেটা সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে। আজ থেকে প্রায় 24 বছর আগে তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল, আর চীনের তখন এত ক্ষমতা ছিল না। তাই আমেরিকায় একমাত্র সুপার পাওয়ার ছিল যার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। 11 সেপ্টেম্বর 2001 সাধারণ দিনের মতোই ছিল এই দিনটি, কিন্তু হঠাৎ 19 জন ব্যক্তি যারা মুসলিম ছিল এবং সৌদি আরব, মিশর, লেবানন ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছিল, তারা 4টি বড় যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের জন্য বিভিন্ন বিমানবন্দরে পৌঁছে যায়। প্রত্যেকটি বিমান ছিনতাই করার জন্য 5 জনের দল গঠন করা হয়েছিল এবং তাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব ছিল। তারা মাসের পর মাস ধরে প্রশিক্ষণ নিয়েছিল এই ভয়াবহ পরিকল্পনার জন্য। বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই 15 মিনিটের মধ্যে প্রথম বিমানটি ছিনতাই করা হয়। 5 জন ছিনতাইকারী দাঁড়িয়ে পড়ে ছোট ছুরি ও বক্স কাটার দিয়ে খুব দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিজেদের কাছে। এরপর তারা পাইলটদের হত্যা করে এবং তাদের মধ্যে একজন মোহাম্মদ আতা ককপিটের নিয়ন্ত্রণ নেয়। তারপর তারা পুরো বিমানের যাত্রীদের জিম্মি করে ফেলে। এই ঘটনা ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার সূচনা করেছিল, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল এবং আন্তর্জাতিক রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল। প্রথম বিমানটি ছিনতাই করার পর ছিনতাইকারীরা যাত্রীদের পিছনের দিকে সরিয়ে নেয় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে পাইলটরা নিহত হয়েছে। এখন একমাত্র ব্যক্তি যিনি এই বিমানটি চালাতে পারেন তিনি হলেন মোহাম্মদ আতা। এই ঘোষণার পর ভীত সন্তুষ্ট যাত্রীরা একদম নীরব হয়ে যায়। কিন্তু ছিনতাইকারীদের আসল উদ্দেশ্য কখনোই বিমানটিকে নিরাপদে ল্যান্ড করা ছিল না। যখন মোহাম্মদ আতা যাত্রীদের এই কথাগুলো বুঝাচ্ছিলেন তখন ভুল করে ককপিট একটি বোতাম টিপে ফেলেন, যার ফলে বিমানটি সরাসরি নিউ ইয়র্ক এয়ারপোর্টের টাওয়ারের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। তখন টাওয়ার থেকে শোনা যায়, সবাই শান্ত হন, আমরা বিমানটি এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছি। এই বার্তা শুনে নিউ ইয়র্কের এয়ারপোর্টের নিয়ন্ত্রকরা বিভ্রান্ত হয়ে যায়। তারা তড়িঘড়ি রানওয়ের সমস্ত বিমান সরিয়ে ফেলে এবং ওই ছিনতাই হওয়া বিমানের জন্য রানওয়ে খালি করে অপেক্ষা করতে থাকে। এরপর আরও ভুল করে মোহাম্মদ আতা এয়ারপোর্ট টাওয়ারের সঙ্গে সংযুক্ত স্থাপন করে এক স্বাভাবিক কণ্ঠে কথা বলেন, যা আরও বিভ্রান্তি সৃষ্টি করে। এমন একটি বিপজ্জনক মিশনের মাঝে কেউ এতটা নির্লিপ্তভাবে কথা বলতে পারে, এটি নিয়ন্ত্রকদের জন্য যা অবিশ্বাস্য ছিল। মূলত বিমানটি বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে যাচ্ছিল, যা ছিল দীর্ঘ এক ফ্লাইট। কিন্তু মোহাম্মদ আতা বিমানটিকে 100 ডিগ্রি ঘুরিয়ে নিউ ইয়র্কের দিকে নিয়ে যেতে শুরু করলেন। যখন বিমানটি নিউ ইয়র্ক শহরের কাছাকাছি পৌঁছে তখন সেটি দ্রুত উচ্চতা হারাতে থাকে। এয়ারপোর্টে কর্মীরা মনে করেছিলেন যে বিমানটি অবতরণের জন্য নিচে নামছে, তাই তারা আরও সতর্কতার ভাবে এর অপেক্ষা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেও বিমানটি রানওয়েতে নামলো না। হঠাৎ করে খবর আসে যে বিমানটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে গেছে।
এয়ারপোর্টের কর্মীরা তখনই বুঝতে পারে যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, কিন্তু তখনও আমেরিকান সংবাদ মাধ্যমগুলো এই ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিল। ফলে প্রথমে সবাই এটিকে একটি মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে প্রচার করতে থাকে। সেই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ফ্লোরিডার একটি স্কুলে বাচ্চাদের সঙ্গে একটি কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন, কিন্তু শীঘ্রই তাকে এই মর্মান্তিক খবর দেওয়া হয়, যা পরবর্তী সময়ে এই হামলা শুধু আমেরিকা নয়, সমগ্র বিশ্বের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তখন ফ্লোরিডার একটি স্কুলে শুধু শিশুদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ তার সেক্রেটারি এসে শান্তভাবে তাকে হামলার খবর দেন। প্রথমে প্রেসিডেন্ট মনে করেছিলেন এটি কেবল একটি দুর্ঘটনা। প্রথম বিমানটি উড্ডয়নের মাত্র 15 মিনিটের মাথায় ছিনতাই করা হয়েছিল, আর ঠিক একইভাবে দ্বিতীয় বিমানটিও 30 মিনিট পর ছিনতাই করা হয়। এই সময়গুলো আগে থেকে পরিকল্পিত ছিল, যেন পুরো বিশ্ব দ্বিতীয় বিমান ধ্বংস হওয়ার দৃশ্য দেখতে পারে। মারওয়ান আল শেহি, যার বয়স ছিল মাত্র 23 বছর, তার সঙ্গীদের নিয়ে দ্বিতীয় বিমানটিও ছিনতাই করে এবং পাইলটদের আসনে বসে। এরপর সেটির দিক পরিবর্তন করে নিউ ইয়র্কের দিকে নিয়ে যায়। ততক্ষণে প্রথম বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়ে গিয়েছিল। বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমগুলো তাদের স্বাভাবিক সম্প্রচার বন্ধ করে এটি একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হিসাবে দেখাতে শুরু করেছিল। কিন্তু যখন দ্বিতীয় বিমানটি পূর্ণ গতিতে এসে দক্ষিণ টাওয়ারের সঙ্গে ধাক্কা খায়, তখন প্রথমে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে সবার কাছে স্পষ্ট হয়ে যায় এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। এই ভয়াবহ মুহূর্তে আবারও প্রেসিডেন্ট বুশের সেক্রেটারি তাকে কানে ফিস করে বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমেরিকা আক্রান্ত হয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকান আর্মি পুরোপুরি সতর্ক অবস্থানে চলে যান এবং দেশের সব বাণিজ্যিক ফ্লাইট অবিলম্বে অবতরণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তখনও আরও 2টি বিমান ছিল যেগুলো ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে ছিল এবং কেউ জানতো না পরবর্তী হামলার লক্ষ্য কী হতে চলেছে। তৃতীয় বিমানটি হানি হানজুর, একজন সৌদি নাগরিক চালাচ্ছিলেন, কিন্তু এটি নিউ ইয়র্কের দিকে না গিয়ে সে ওয়াশিংটন ডিসির দিকে মোড় নেয়। তখন বিমানটি ওয়াশিংটনের কাছাকাছি আসে, তখন এটি খুব নিচু হয়ে উঠতে শুরু করে এবং তার গতি আরও বাড়িয়ে দেয়। এই বিমানটির লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর একটি, যা খুব শীঘ্রই ইতিহাসের অংশ হয়ে যাবে। তৃতীয় ছিনতাই হওয়া বিমানটি দ্রুতই পেন্টাগনের দিকে এগিয়ে যাচ্ছিল। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা CIA এর হেডকোয়ার্টারের কাছাকাছি পৌঁছে যায় এবং তার কিছুক্ষণ পরই পেন্টাগনের একটি অংশে আছড়ে পড়ে। এই হামলার পর পুরো বিশ্বের দৃষ্টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পেন্টাগনের দিকে ঘুরে যায় এবং সংবাদ মাধ্যমগুলো পেন্টাগনের ধ্বংসাবশেষ দৃশ্য সম্প্রচার করতে থাকে। তবে ততক্ষণে আরও একটি বিমান নিখোঁজ ছিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমানটির দিক নির্দেশনা করে দেখে যে সেটিও ওয়াশিংটনের দিকে এগোচ্ছে। তার সন্দেহ হয় এই বিমানটির লক্ষ্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল ছিল। তাই জরুরি ভিত্তিতে ভাইস প্রেসিডেন্টের আদেশে 2টি ফাইবার জেট বিমান পূর্ণ গতিতে পাঠানো হয়, যাদের নির্দেশ দেওয়া হয় যে কোনো মূল্যে এই বিমানটিকে ভূপাতিত করতে হবে। চাইলেই যাত্রীদের সবাই মারা যাক, তাতে কোনো চিন্তা ভাবনা না করে বিমানটিকে ধ্বংস করতে হবে। অন্যদিকে প্রথম 3টি বিমান সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী তাদের লক্ষ্যে পৌঁছেছিল, কিন্তু চতুর্থ বিমানটি, যেটি চালাচ্ছিল ছিনতাইকারী জিয়াদ জাররাহ,
ক্যাপিটল হিলে পৌঁছাতে পারেনি, কারণ যখন এই বিমানটি ছিনতাই হয় তখন ততক্ষণে বিশ্ব জুড়ে খবর ছড়িয়ে পড়ে গেছে যে এটি একটি সুইসাইড মিশন। যাত্রীদের মধ্যে একজন ব্যক্তি বিমানের ফোন থেকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং স্ত্রী তাকে জানান এই ছিনতাইকারীরা মিথ্যা বলছে, তারা বিমানটি কোনো এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে না, এটি আত্মঘাতী হামলার জন্য ব্যবহার করা হবে। এই খবর শুনে তিনি দ্রুত অন্য যাত্রীদের জানান। তারা সবাই বুঝতে পারে যে কোনোভাবে তারা বাঁচতে ফিরবে না, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে হত্যাকারীদের হাতে না মরে নিজেরাই প্রতিশোধ নেওয়া শুরু করবে। সকল যাত্রী মিলে ছিনতাইকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের বিদ্রোহ দেখে ছিনতাইকারী জিয়াদ জাররা বিমানের নিয়ন্ত্রণ হারানোর জন্য এটিকে উপর নিচ ডানে বামে দুলাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত যাত্রীরা ককপিটের দরজার সামনে পৌঁছে যায়। যখন তারা দরজা ভেঙে ফেলার খুব কাছাকাছি ছিল তখন জিয়াদ জাররা বুঝতে পারে যে সে ব্যর্থ হতে যাচ্ছে, তাই শেষ মুহূর্তে সে বিমানটির গতি সর্বোচ্চ করে সেটিকে সরাসরি মাটির দিকে নামিয়ে দেয়। এইভাবে চতুর্থ ও শেষ বিমানটি পেনসিলভানিয়ায় একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। যাত্রীরা নিজেদের জীবন দিয়ে আরেকটি ভয়ঙ্কর হামলা প্রতিরোধ করেছিলেন, যা ক্যাপিটল হিল বা হোয়াইট হাউসে হতে পারত। এই ঠিক ঘটনার 1 ঘন্টা পর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ার হঠাৎ ভেঙে পড়ে যায়। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দৃশ্যগুলোর একটি মানুষের চোখের সামনে ভাসতে থাকে। এই দিনটি শুধু আমেরিকার ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে চিরস্থায়ী দাগ রেখে যায়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2 টাওয়ারে হাজার মানুষ আটকা পড়ে। প্রথম টাওয়ার ধসে পড়ার প্রায় 1000 জন মারা যায়। এর কিছুক্ষণ পর দ্বিতীয় টাওয়ার ধসে পড়ে, যেখানে আরও 1600 মানুষ নিহত হন। সামগ্রিকভাবে 9/11-এর 4টি হামলায় প্রায় 3000 মানুষ মারা যান। এর মধ্যে প্রায় 200 জন এমন ছিলেন যারা আগুনের তীব্রতা সহ্য করতে না পেরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরের তালাগুলো থেকে লাফিয়ে আত্মহত্যা করে। এই হামলার কয়েকদিন পর মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আতার বাবা একটি সাক্ষাৎকার দেন। তিনি দাবি করেছেন যে তার ছেলে এই হামলার সঙ্গে যুক্ত ছিল না এবং এটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পিত একটি ষড়যন্ত্র ছিল। একইভাবে তৃতীয় ও চতুর্থ বিমানে ছিনতাইকারীদের পরিবারও আমেরিকার প্রতিবেদন মেনে নিতে অস্বীকৃতি জানায়। 9/11-এর সকল যাত্রী হামলাকারী উচ্চবিত্ত ও ধনী পরিবার থেকে আসা ব্যক্তি। তারা কেউই কখনোই আর্থিকভাবে দুর্বল ছিল না, যা অনেককে অবাক করেছিল। সাধারণত আত্মঘাতী হামলাকারীদের অর্থনৈতিকভাবে দুর্বল বা প্রতিকূল পরিবেশ থেকে আসতে দেখা যায়, কিন্তু 9/11-এর যে ঘটনা সেটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। হামলার 100 দিন পরও নিউ ইয়র্ক ধুলায় ঢেকে গিয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে প্রায় $9 বিলিয়ন মার্কিন খরচ করতে হয়েছিল। প্রকৃত অর্থনৈতিক ক্ষতি, স্টক মার্কেটের পতন হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংস আমেরিকার জন্য কেবল মানসিক ও রাজনৈতিক ক্ষতি নয়, এটি অর্থনীতিকেও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তখনই বড় ধাক্কা খায়, যা মানুষ প্রায় ভুলে যায়। হামলার পরপরই স্টক মার্কেটে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, প্রায় সব দেশের শেয়ার বাজার ধসে পড়ে যায়। বিশ্বের অন্যতম ধনীকারী ওয়ারেন বাফেটের কোম্পানি সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। এই হামলার পরে আমেরিকা আনুমানিক $1.4 ট্রিলিয়ন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। আমেরিকার জিডিপি যার আগে 4 থেকে 5% হারে বাড়ছিল তা 1%-এর নিচে নেমে আসে। তবে এই ধ্বংসে যে ক্ষতি হয়েছে সবার তা কিন্তু না, কিছু কিছু কোম্পানি লাভের মুখও দেখেছিল। যখন প্রায় সব কোম্পানির শেয়ার মূল্য কমে যাচ্ছিল তখন কিছু প্রতিষ্ঠান এই হামলা থেকে বিপুল লাভ করছিল। এসব প্রতিষ্ঠান ছিল যুদ্ধ ও প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত। অস্ত্র নির্মাতা কোম্পানি,
ফাইটার জেট ও ট্যাঙ্ক নির্মাতা প্রতিষ্ঠান, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ফলে এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার দ্রুত বাড়তে শুরু করে এবং বড় বিনিয়োগকারী তাদের অর্থ এইসব কোম্পানিতে ঢালতে শুরু করেন। 9/11 ছিল কেবল আমেরিকার একটি সন্ত্রাসী হামলা নয়, এটি পুরো বিশ্বের ভূ রাজনীতি বদলে দেয়। এই ঘটনার পরপরই আমেরিকা ওয়ার অন টেরর ঘোষণা করে এবং আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে, যা পরে ইরাক পর্যন্ত বিস্তৃত হয়। এই হামলা কেবল হাজারো নিরীহ মানুষের জীবন কাড়েনি, এটি বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থাকে চিরতরে পরিবর্তন করে দিয়েছিল। 9/11-এর পর পুরো বিশ্ব আমেরিকার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিশ্ববাসীর সামনে এসে বলেন, এই হামলার পিছনে কোনো দেশ বা কোনো সরকার নেই, বরং এটি একটি সন্ত্রাসী সংগঠনের কাজ। এই সংগঠনের নাম আল কায়দা এবং এর নেতা ওসামা বিন লাদেন। পরে যখন আমেরিকা পুরোপুরি ওসামা বিন লাদেনের ঘাড়ে দোষ চাপাতে থাকে, কিন্তু তখন ওসামা বিন লাদেন একটি সাক্ষাৎকারে দাবি করেন, আমার এই হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে তার কিছু বক্তব্য অতীত কর্মকাণ্ড সন্দেহজনক ছিল, যা বিশ্ববাসীকে বিভ্রান্তি করে। বিশ্ব মুসলিমদের প্রতিক্রিয়া এই হামলার পরপরই শুধুমাত্র ওসামা বিন লাদেনের নয়, পুরো মুসলিম বিশ্ব এই হামলার নিন্দা জানায়। বিশ্বের মুসলিম স্কলাররা একে ইসলামের শিক্ষা বিরোধী বলে ঘোষণা করেন। মক্কার জ্ঞান মুক্তি বলেন এটি ইসলামের বিরোধী, কারণ ইসলাম নিরীহ মানুষ হত্যা সমর্থন কখনোই করে না। ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন প্রকাশ্যে এই হামলার বিরোধিতা করে। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি পর্যন্ত বলেন, এই হামলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে হামলার পর পশ্চিমা বিশ্বে মুসলিমদের প্রতি ঘৃণা এবং ইসলাম ফোবিয়া ভয়ঙ্করভাবে বাড়তে থাকে। হিজাব পরা মুসলিম নারীদেরকে রাস্তাঘাটে আক্রমণ করা হয়, অনেক মুসলিমকে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়, অনেকে ইসলামকে শান্তির ধর্ম নাকি সহিংসতার ধর্ম এই বিতর্ক করতে শুরু করে। মার্কিন গণমাধ্যমে প্রথমবারের মতো প্রচারিত হয়, ইসলাম ইজ এ রিলিজিয়াস অফ ফেথ। যুক্তরাষ্ট্র ওসামা বিন লাদেন অস্বীকার করলেও আমেরিকা তার উপরে দোষ চাপায় এবং আফগানিস্তানে অবস্থানরত তালেবান সরকারকে আলটিমেটাম দেয়। কিন্তু তালেবান সরকার, যার নেতা ছিলেন মোল্লা মোহাম্মদ ওমর, এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং বলেন, আপনারা যদি প্রমাণ দেন তাহলে আমরা নিজেরাই ওসামাকে শাস্তি দেব, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমরা আমাদের অতিথিকে তোমাদের হাতে তুলে দেব না। যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা এই অবস্থা দেখে তালেবান জবাব শুনে আমেরিকা জানিয়ে দেয়, আমি একটি সুপার পাওয়ার আর তোমরা একটি গরিব দেশ, আমি তোমাদের কাছে প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না। ওসামাকে হস্তান্তর করো, না হলে আমরা আফগানিস্তান ধ্বংস করে দেব। এর পরপরই আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা পরবর্তীতে 20 বছর ধরে এবং পুরো বিশ্ব রাজনীতিকে বদলে দেয়। 9/11 হামলার পর আমেরিকা বিশ্বাস করেছিল যে তালেবান বাহিনী তাদের সামনে কয়েক সপ্তাহ বেশি টিকতে পারবে না, কিন্তু তালেবান, যাদের বেশিরভাগই পশতুন যোদ্ধা, সহজে আত্মসমর্পণ করতে রাজি ছিল না। তালেবান যুদ্ধ এড়ানোর জন্য একটি শেষ প্রস্তাব দেয়, আমরা ওসামা বিন লাদেনকে এমন একটি তৃতীয় দেশে হস্তান্তর করতে পারি যা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমেরিকা তখন প্রতিশোধের নেশায় মত্ত ছিল। তারা তালেবানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং 9/11-এর এক মাসের মাথায় অক্টোবরে 2001-এ আফগানিস্তানে হামলা চালায়। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই যুদ্ধকে ওয়ার অন টেরর বলে উল্লেখ করেন এবং মার্কিন বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে তালেবান বিরোধী নেতা আহমদ শাহ মাসউদের বাহিনীকে সম্পূর্ণ সমর্থন দেয়। পরিকল্পনা অনুযায়ী মাত্র 3 মাসের মধ্যে 2001 সালের শেষের দিকে তালেবান সরকারের পতন ঘটে। এই যুদ্ধের সময় আল জাজিরা একমাত্র আন্তর্জাতিক
মাধ্যম ছিল, যা আমেরিকার পাশাপাশি আফগানিস্তানদের অবস্থানও তুলে ধরেছিল। আর কোনো একটি চ্যানেল বা নিউজ মিডিয়া আফগানিস্তানদের খবর প্রচার করেনি, তারা শুধুমাত্র আমেরিকার সংবাদ প্রচার করেছিল। তাদের প্রতিবেদনে দেখা যায় মার্কিন যুদ্ধবিমান শুধু তালেবানকে নয়, বরং নিরীহ মানুষ, সাধারণ মানুষকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। এই কারণে মার্কিন সেনারা আফগানিস্তানে আল জাজিরার সদর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেয়, যাতে তারা রিপোর্টিং চালিয়ে যেতে না পারে। এছাড়া আল জাজিরার ক্যামেরাম্যানদের গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো হয়, যেখানে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। আফগানিস্তানে মার্কিন সরকার বসানোর প্রচেষ্টা চালানো হয়। 2001 সালের শেষের দিকে আফগানিস্তানে কোনো সরকারই ছিল না, তাই আমেরিকা জার্মানি এক সম্মেলন আয়োজন করে, যেখানে তারা হামিদ কারজাইকে আফগানিস্তানের নতুন নেতা হিসেবে মনোনীত করেন। কিন্তু হামিদ কারজাই তালেবানদের সম্পূর্ণ বিপরীত ছিল, তিনি সিআইএর পছন্দের লোক ছিলেন। তার সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে সাধারণ আফগানরা তাকে গ্রহণ করতে পারেনি। 2000 প্রথমে মনে হচ্ছিল যে তালেবান পরাজিত হয়েছে আমেরিকার কাছে, কিন্তু 2003 সালে আমেরিকা আরেকটি নতুন যুদ্ধ শুরু করে, যেটা হলো ইরাক যুদ্ধ। তৎকালীন ইরাকি নেতা সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে আমেরিকা একটি মিথ্যা অজুহাত দাঁড় করায়। সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, যেটা ছিল সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে একটি ঘটনা। পরবর্তীতে আমেরিকায় স্বীকার করে যে এটি একটি মিথ্যের তথ্য ছিল, কিন্তু এই মিথ্যের কারণ আমেরিকা ইরাকে সামরিক অভিযান চালায়। তাদের পুরো মনোযোগ আফগানিস্তান থেকে সরে যায়, এতে তালেবান নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পায়। তালেবানের পুনরুত্থান ও মার্কিন সেনাদের সংকটে 2003 সালের পর মোল্লা ওমরের নেতৃত্বে তালেবানের গোপনে সংগঠিত হতে থাকে এবং আমেরিকান সেনাদের উপর ছোট ছোট হামলা চালাতে শুরু করে। এদিকে ইরাকে আমেরিকার এত বড় বড় ভুল করে যা তা লুকানো অসম্ভব হয়ে পড়ে। বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয় গুয়ান্তানামো বে এবং আবু গরিব কারাগারে ভয়াবহ নির্যাতনের ছবি, যেখানে দেখা যায় মার্কিন সেনারা ইরাকি বন্দীদের নৃশংসভাবে নির্যাতন করছে। এসব ছবি ছড়িয়ে পড়লে আমেরিকার ভাবমূর্তি বিশ্ব জুড়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2001 সালে শুরু হওয়া আফগান যুদ্ধ শেষ পর্যন্ত 2021 সালে, যখন আমেরিকা আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করে নেয়। এই 20 বছরে যুদ্ধের শেষ ফল কী হয়েছিল? তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। আমেরিকা $1 ট্রিলিয়ন খরচ করে আফগানিস্তানে স্থায়ী শান্তি আনতে ব্যর্থ হয়। হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়। 9/11 হামলার প্রতিশোধ নিতে গিয়ে আমেরিকা বিশ্ব রাজনীতিতে কতটা পরিবর্তন এনেছিল তা আজও আলোচনার বিষয়। তালেবান এর ইমেজ ব্যবহার করে আফগানদের বোঝানোর চেষ্টা করেছিল যে দেখো, আমেরিকার জেলগুলোতে এত অত্যাচার হয় ইরাকে। জুলুমের কারণে জর্জ বুশ ইরাক সফরে গিয়েছিলেন, তখন তাকে জুতা নিক্ষেপ করা হয়েছিল। এর ফলে আমেরিকার ভাবমূর্তি শুধু ইরাকে নয়, আফগানিস্তানেও খারাপ হতে থাকে, আর তালেবান আবার শক্তিশালী হতে শুরু করে। তালেবানের শক্তিশালী হওয়ার আরেকটি কারণ ছিল আফগানিস্তানের সামাজিক কাঠামো। এটি মূলত একটি গোষ্ঠীগত সমাজ, যেখানে যখনই আমেরিকান সেনারা কোনো এক আফগানকে হত্যা করত, তখনই তার গোটা পরিবার, গোত্র তালেবানের সঙ্গে যোগ দিত। ফলে আফগানের হত্যার ফলে তালেবানদের দুর্বল হওয়ার বদলে আরও শক্তিশালী হতে থাকে এবং তাদের সংখ্যা দ্রুতভাবে বৃদ্ধি পায়। আগেও বলা হয়েছে যে 9/11 হামলা ওসামা বিন লাদেনের জড়িত থাকার কথা প্রথমে অস্বীকার করেছিলেন, কিন্তু 2004 সালের মার্কিন নির্বাচনের আগে তার একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে সে আমেরিকানদের উদ্দেশ্য করে পুরো দায়িত্ব স্বীকার করে। এই ভিডিওতে লাদেন 9/11 হামলাকারী 19 জনের জন্য দোয়া করেছিলেন এবং আমেরিকাকে হুমকি দেয় যে সে ভবিষ্যতে আরও এমন কিছু করতে পারে।
অর্থাৎ 9/11-এর ঘটনার 3 বছর পর লাদেন আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে নেয়। এই ভিডিওর পরে জর্জ বুশ আবার আমেরিকাতে রাজনীতিতে শক্তিশালী হয়ে ওঠে। কিছুদিন পর পুনরায় নির্বাচিত হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর সে পুনরায় সেনাদের আফগানিস্তানে পাঠায় ওসামা বিন লাদেনকে ধরার জন্য, কিন্তু এরপর 4 বছর ধরে লাদেনের কোনো খোঁজ মেলেনি। আফগানিস্তান দখল করা যায়নি আর তালেবানদের সম্পূর্ণ রূপে নির্মূল করা সম্ভব হয়নি। এই যুদ্ধ, যা কেবল কয়েক সপ্তাহের জন্য হওয়ার কথা ছিল, তা 9/11 হামলার পর প্রায় পুরো 10 বছর ধরে চলতে থাকে। এরপর জর্জ বুশের পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট হন বারাক ওবামা। ক্ষমতা এসেই বারাক ওবামা যুদ্ধ কমানোর পরিবর্তে আরও বৃদ্ধি করেন এবং আরও বেশি সেনা আফগানিস্তানে পাঠান, যার ফলে সেখানে আমেরিকান বাহিনীর সংখ্যা 1 লাখেরও বেশি হয়ে যায়। একই সঙ্গে ওবামা ড্রোন হামলা ও বিমান হামলা বাড়িয়ে দেন। অবশেষে 9/11-এর ঘটনার 10 বছর পর 2011 সালে আমেরিকার একটি বড় টার্গেট পায় ওসামা বিন লাদেন। সে আফগানিস্তান নয়, বরং পাকিস্তানের অ্যাবাটাবাদ শহরে লুকিয়ে আছেন। এই ঘটনাকে ঘিরে দুটি ভিন্ন বর্ণনা পাওয়া যায়। একটি আমেরিকা ও পাকিস্তানের সফরকারী ভাষ্য, আর একটি কিছু শীর্ষস্থানীয় সাংবাদিকদের মতে। প্রায় 1 দশক ধরে লাদেন তার 3 স্ত্রী, সন্তান ও নাতি নাতনিদের সঙ্গে অ্যাবাটাবাদে বসবাস করছিলেন। আমেরিকা দাবি করে তারা নিজস্ব অপারেশনের মাধ্যমে তাকে খুঁজে বের করে এবং হত্যা করে, যা পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারের অজানা ছিল। কিন্তু কিছু বিশিষ্ট সাংবাদিক যেমন শিমুর হার্স দাবি করেন যে আমেরিকা ওসামাকে ধরার জন্য $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। পাকিস্তানি সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্নেল ইকবাল সাইদ খান এই অর্থের লোভে সিআইকে লাদেনের অবস্থান জানিয়ে দেয়। এই তথ্য নিশ্চিত করতে আমেরিকা অ্যাবাটাবাদে একটি ভুয়া ভ্যাকসিন ক্যাম্প চালু করে এবং স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে প্রতিনিয়ত ওই বাড়িতে পর্যবেক্ষণ চালাতে থাকে। এক পর্যায়ে তারা বাড়ির উঠোনে 6 ফুট লম্বা এক ব্যক্তিকে হাঁটতে দেখে। অন্যান্য প্রমাণের ভিডিওতে আমেরিকা অনুমান করেন যে এটাই সম্ভবত ওসামা বিন লাদেন। আক্রমণের আগে সিআইএ কয়েকজন পাকিস্তানি এজেন্টকে বাড়ির চারপাশে পাঠিয়ে গাছপালা কেটে ফেলে, যাতে আমেরিকা হেলিকপ্টার সহজে ল্যান্ড করতে পারে। অবশেষে 2011 সালের 2 মে প্রেসিডেন্ট ওবামার নির্দেশে আফগানিস্তানের জালালাবাদ থেকে 2টি হেলিকপ্টার ওসামাকে হত্যার জন্য অ্যাবাটাবাদের উদ্দেশ্যে রওনা হয়। পাকিস্তানের সেনাবাহিনী কিছুই জানতে পারেনি, আর আমেরিকা বসে ওবামা ও তার মন্ত্রীরা পুরো অভিযানটি লাইভ দেখেছিলেন। হেলিকপ্টারগুলো সরাসরি ওসামা বিন লাদেনের বাড়িতে অবতরণ করে এবং মাত্র 40 মিনিটের এক অপারেশনে তাকে হত্যা করা হয়। এরপর তার মৃতদেহ আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে নিশ্চিত করা হয় যে সেই ওসামা বিন লাদেন। এরপর ওসামা বিন লাদেনের মৃতদেহের ছবি তুলে আমেরিকান বাহিনী তার লাশ সমুদ্রে ফেলে দেয়। তাদের মতে যদি তাকে মাটিতে দাফন করা হতো তাহলে ভবিষ্যতে কেউ তার কবরকে একটি বিশাল মাজার বা স্মৃতিস্তম্ভকে পরিণত করতে পারত। হয়তো সিআইএ ওসামা বিন লাদেনের লাশের ছবি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি তা প্রকাশ করতে অস্বীকার জানান। পাকিস্তান এখনও অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করে না যে ওসামা বিন লাদেনের অ্যাবাটাবাদে ছিলেন। তারা মনে করেন এটি একটি বড় ষড়যন্ত্র বা চক্রান্ত, কিন্তু এটি ভুল ধারণা, কারণ এই অভিযানের কিছুদিন পরেই আল কায়দা তাদের গোপন ওয়েবসাইটে ওসামা মৃত্যুর বিষয়টি স্বীকার করে এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। এরপর তালেবানও তার মৃত্যুর কথা স্বীকার করে। এমনকি ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনও এই তথ্য নিশ্চিত করেন
যখন আমেরিকা এবং আল কায়দা দুপক্ষই ওসামার মৃত্যুর বিষয়টি স্বীকার করছে, তখন পাকিস্তানিদের এ নিয়ে সংশয়ের কোনো কারণই থাকতে পারে না। ওসামা বিন লাদেনের 5 স্ত্রী ছিলেন এবং তাদের থেকে তার 11 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার বড় ছেলে আবদুল্লাহ বিন লাদেন বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরে চুপচাপ নিজের ব্যবসা পরিচালনা করছে। তবে সৌদি সরকার তার প্রতিটি কার্যক্রম খুব সতর্কতার সঙ্গে নজরদারি করে। ওসামার দ্বিতীয় ছেলে ওমর বিন লাদেন প্রকাশ্যে তার বাবার আদেশকে বিরোধিতা করছে এবং সে তার বাবার বিরুদ্ধে একটি বইও লিখেছে। তৃতীয় ছেলে সাদ বিন লাদেন একসময় ওসামার ডান হাত ছিলেন এবং ওসামা তাকে ভবিষ্যৎ আল কায়দার নেতা বানাতে চেয়েছিল, কিন্তু 2009 সালে ওসামার মৃত্যুর আগেই সাদ বিন লাদেন নিহত হন। ওসামার চতুর্থ ছেলে হামজা বিন লাদেন তার মৃত্যুর পর আল কায়দার নেতাদের একজন হয়ে ওঠে এবং প্রায়ই সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে বিবৃতি দেয়। তবে 2018-19 সালের মধ্যে আফগানিস্তানে তাকে হত্যা করা হয়। অ্যাবাটোবাদের অভিযানের পর ওসামার পরিবার যারা ছিল তারা প্রথমে পাকিস্তানে কয়েক বছর বন্দী ছিল, পরে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। এখন তারা সৌদি আরব ও ইয়েমেনে চুপচাপ জীবনযাপন করছে, তবে তাদের সঠিক অবস্থান কেউ জানে না। ওসামার মৃত্যুর পর তারা বাড়ি থেকে অনেক ব্যক্তিগত নথি পাওয়া যায়। এর মধ্যে কিছু রেকর্ডিং, তার সন্তানদের জন্য কিছু ভিডিও গেমস এবং তার শেষ ইচ্ছাপত্র ছিল। আবার আল জাজিরার এক রিপোর্টে ছিল ওসামার সেই নথিপত্রে পাওয়া যে মেমোরি কার্ডগুলো ছিল সেখানে আল কায়দার বিভিন্ন ভিডিও ফুটেজের পাশাপাশি কিছু প্রন ভিডিও ছিল। একটি নথিপত্রে তার শেষ ইচ্ছাপত্রে পাওয়া যায় যেখানে তিনি লিখেছিলেন, আমার কাছে এখনও $40 মিলিয়ন আছে। আমার মৃত্যুর পর এই অর্থের সামান্য অংশ আমার পরিবারকে দেওয়া হবে, বাকি সব আল কায়দার কাছে পাঠিয়ে দেওয়া হবে আল কায়দার কাজের জন্য। এখন যখন ওসামা বিন লাদেনকে হত্যা করা হলো এবং আমেরিকা যে উদ্দেশ্যে আফগানিস্তানে এসেছিল তা পূরণ হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা তা করেনি এবং পরবর্তী 10 বছর আফগানিস্তানে অবস্থান করতে থাকে। কারণ ওসামা বিন লাদেন তখন আর কোনো সমস্যা তো ছিল না, কিন্তু তখন বিশ্ব পরিস্থিতি অনেক বদলে গিয়েছিল। আফগানিস্তানের খুব কাছেই নতুন একটি সুপার পাওয়ার চীন উত্থান ঘটাতে চলেছিল। চীনকে নিয়ন্ত্রণ রাখতে এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি বজায় রাখা জরুরি ছিল। এছাড়া ওসামার মৃত্যুর কিছুদিন আগে আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠান আফগানিস্তানে গবেষণা চালিয়ে আবিষ্কার করেছে যে দেশটির ভূমির নিচে পৃথিবীর অন্যতম মূল্যবান ও দুর্লভ খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ হলো লিথিয়াম, যা প্রায় সব ধরনের ব্যাটারি তৈরির মূল উপাদান। এখন যদি আমেরিকা আফগানিস্তান থেকে ছেড়ে চলে যেত তাহলে চীন খুব সহজেই মূল্যবান খনিজ সম্পদের নাগাল পেতে পারত। তাই আমেরিকা আরও 10 বছর আফগানিস্তানে রয়ে গেল এবং এত বড় শক্তি ও বিশাল সেনাবাহিনী থাকার পরও আফগানিস্তানে তালেবানদের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। অবশেষে 20 বছরের যুদ্ধের পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবান সরকারের সঙ্গে চুক্তি করে এবং ধীরে ধীরে আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করতে শুরু করে। 20 বছর প্রশিক্ষণ দেওয়ার পর আফগানিস্তানের সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে কিছুদিন টিকে থাকতেও পারেনি। আমেরিকা চলে যাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই তালেবান কোনো বড় লড়াই ছাড়াই 20 বছর পর আবার কাবুল দখল করে। আফগানিস্তানে এই যুদ্ধকে আমেরিকার অন্যতম বড় পরাজয় হিসেবে গণ্য করা হয়, কারণ 20 বছর যুদ্ধের পরও আমেরিকা তালেবানকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করে তুলেছিল। এই যুদ্ধের পর আফগানিস্তান আবার সেই ঐতিহাসিক খেতাব ফিরে পায়, সাম্রাজ্যের কবরস্থান। 9/11 হামলায় 3000 আমেরিকান নিহত হওয়ার পর সারা বিশ্বে যে ওয়ার অন টেরর শুরু হয় তাতে এখন পর্যন্ত 4.6 মিলিয়ন প্রায় 46 লক্ষ মানুষ নিহত হয়েছে। এছাড়া 4 কোটি মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে শরণার্থী হতে বাধ্য হয়েছে। আমরা নিজেরাও দেখেছি সিরিয়া থেকে ইরাক থেকে শুরু করে বিভিন্ন দেশ, পাকিস্তান, আফগানিস্তানের বিভিন্ন দেশের মানুষগণ তখন শরণার্থী হিসাবে বিভিন্ন ইউরোপে বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করেছিল।
যদি ওয়ার অন টেররের খরচ দেখা যায় তাহলে শুধু সরাসরি $2 ট্রিলিয়ন ব্যয় হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী এই যুদ্ধের জন্য মোট $8 ট্রিলিয়ন খরচ হয়েছে। এই যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার সাধারণ জনগণ ও আফগানিস্তানের সাধারণ মানুষ, কিন্তু সুবিধা পেয়েছে শুধুমাত্র অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলো। উদাহরণস্বরূপ লকহিড মার্টিন কোম্পানির সিও, যিনি যুদ্ধের আগে বছরে মাত্র কয়েক মিলিয়ন ডলার উপার্জন করতেন, কিন্তু যুদ্ধের সময় তার আয় বেড়ে $30 মিলিয়ন ছাড়িয়ে যায়, অর্থাৎ কয়েক বছরের মধ্যেই তার আয় 10 গুণ বেড়ে যায় এবং আজও এই যুদ্ধের প্রভাব রয়েছে। ওসামা বিন লাদেনকে নিয়ে বানানো ভিডিওটি আসলে অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টে হাজার লক্ষ মানুষ মরে গিয়েছে। দর্শক, ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, চ্যানেলের পাশে থাকবেন। আমরা সব সময় নিয়ে আসবো এই ধরনের ভিডিও, দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।